হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকপিক। আর আমি মোহাম্মদ রবিউল হাসান সৈকত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে। পাকিস্তানের এই দশা কেন? আজকে আমাদের মূল প্রশ্নটাই হচ্ছে পাকিস্তানের আসলে এই দশাটা কেন। আপনারা যারা পাকিস্তান নিউজিল্যান্ডের ফার্স্ট টি-20টা ফলো করেছেন, আপনারা দেখেছেন যে কি ভরাডুবি পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। স্পেশালি প্রচন্ড ভরাডুবি। তারা মনে হচ্ছে যে একটি গ্রামের কোনো একটা টিমকে নিউজিল্যান্ডে পাঠানো হয়েছে, তারা ক্রিকেট খেলবে, এরকম একটা ব্যাপার। তারা আউটসাইড অফ বল গুলাকে যেভাবে তারা কি বলবো আমি চেজ করতে গিয়ে আউট গুলো হয়েছে, বা যে ধরনের শটস খেলে আউট হয়েছে, মানে খুবই আনাড়ি লেগেছে, খুবই শেকি লেগেছে। শুরু থেকে যদি বলতে চাই যে পাকিস্তানের ব্যাটিং লাইনে শুরুতেই আসলেন মোহাম্মদ হ্যারিস, হাসান নওয়াজ। মোহাম্মদ হ্যারিসকে প্রথম থেকেই খুব বেশি তাড়াহুড়ো করতে দেখা গিয়েছে। মনে হচ্ছিল যে তিনি খুবই তাড়াহুড়োর মধ্যে আছেন। তিনি প্রথম থেকেই শর্টস খেলার চেষ্টা করছেন, প্রথমে মিস করলেন, কিন্তু একটা খুবই শেকি মনে হচ্ছিল তাকে শুরু থেকেই। ওই অবস্থা থেকেই তাকে যেটা আমরা দেখতে পেলাম যে তিনি আউটসাইড এজ হলেন, কিপারের কাছে ক্যাচ দিয়ে চলে গেলেন। তার কিছু পরেই তার পথ অনুসরণ করলেন হাসান নওয়াজ, ইরফান খান, কিছু নতুন প্লেয়ার্স। এই প্লেয়াররা যারা এর আগে মোহাম্মদ হ্যারিস হয়তো বা খেলেছেন, বাট কিছু প্লেয়ার, অনেক নতুন প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি যারা পাকিস্তান টিমে খেলছেন নতুন করে। তো পরপর শুরুর দিকেই দুই তিন চার রানের মধ্যে তিন চারটা উইকেট পড়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে আমাদের নতুন ক্যাপ্টেন সালমান আলী আগা, তিনি হোয়াইট বলে ক্যাপ্টেন্সি শুরু করেছেন। তিনি খুশদিল শাহকে নিয়ে একটি পার্টনারশিপ করার চেষ্টা করলেন, এবং এটা যে খুব যে তারা জমিয়ে ফেলতে পেরেছেন ব্যাপারটা তেমন হয়নি। তারা খুবই চেষ্টা করেছেন। সালমান আলী আগা তিনি 18 রানে নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে চলে যান। খুশদিল শাহ তিনি খুব চমৎকার কিছু শটস খেলেছেন। তার আমি পার্সোনালি খুশদিল শাহর খুব ফ্যান, তার খেলা আমার ভালো লাগে। তো খুশদিল শাহ তিনি চেষ্টা করেছেন, কিন্তু আসলে ওই যে স্কোরটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, ওই কাজটা আসলে তিনিও করতে পারেননি। তিনি 32 রানে তার উইকেটটি দিয়ে চলে আসেন। তো এই অবস্থায় পরবর্তীতে ব্যাটিং লাইন আপে আসলে আর সেইভাবে কেউই দাঁড়াতে পারেনি। জাহানদার খানের কথা বলা যেতে পারে, তিনি 17 রান করেছেন। এই আর কি বলার মতো স্কোর কার্ড আসলে পাকিস্তানের। তার বাকি যে ব্যাটসম্যান গুলো ছিলেন তারা মোটামুটি আসছেন আর চলে গেছেন, এই আসছে গোপাল যাচ্ছে গোপাল টাইপের একটা ব্যাপার ছিল তাদের ব্যাটিং এ। যখন নিউজিল্যান্ড যখন ব্যাটিং করতে আসলো, তখন দেখতে পেলাম যে টিম শেফার্ড এবং ফ্যাবিয়ান অ্যালান তারা শুরু থেকেই খুবই চমৎকার ক্রিকেট খেলছিলেন। তারা কোন রকম চান্সই দিচ্ছিলেন না বলারকে তার উইকেট পারচেজ করার জন্য। খুবই চমৎকার তাদের ব্যাটিং ছিল, যদিও শেষমেশ আবরার তিনি টিম শেফার্ডের উইকেটটি নিতে পেরেছেন। তবে টিম শেফার্ড খুবই চমৎকার ব্যাটিং করছিলেন, ফ্যাবিয়ান অ্যালেনের থেকে টিম শেফার্ড খুবই দারুণ ব্যাটিং করে গেছেন। এবং নিউজিল্যান্ড খুবই কম সময়ে, টার্গেট ছিল অনলি 91 রান করেই পাকিস্তান টিম অল আউট হয়ে যায়, এবং 92 রান যেহেতু টার্গেট, খুবই সীমিত টার্গেট, এবং নিউজিল্যান্ড আসলে 10 ওভার 1 বলেই সেই টার্গেটটি ফিল আপ করে ফেলে। এই ছিল হচ্ছে কি বলবো এই ফার্স্ট টি-20 পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের যে ফার্স্ট টি-20 এর সামারি। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কাইল জেমিসন। তিনি খুবই দারুণ বোলিং করেছেন, খুব ইকোনমিক্যাল বোলিং করেছেন। 4 ওভার করে 8টা রান দিয়েছেন, 3টি উইকেট নিয়েছেন। যদিও ডেফি তিনি 4টি উইকেট পেয়েছেন, তারপরও ইকোনমিক্যাল বোলিং এবং তার সাথে উইকেট টেকিং অ্যাবিলিটি, এই জিনিসটার জন্য জেমিসনকে ম্যান অফ দ্য ম্যাচ উপাধিতে ভূষিত করা হয়েছে ম্যাচ শেষে। তো এই ছিল আসলে মোটামুটি সামারি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই পাকিস্তানকে দিয়ে আসলে আমরা কি করব? এই পাকিস্তান কেন? পাকিস্তানের যারা ভক্ত সমর্থক রয়েছেন অনেকেই আছেন যারা পাকিস্তানকে এজ এ টিম সাপোর্ট করে থাকেন বা খুবই পছন্দ করেন। তাদের জন্য একটা হতাশাজনক একটা ব্যাপার, তাদের জন্য একটা রাগ এবং হতাশা মিশ্রিত একটা অনুভূতি হওয়ার কথা এই ম্যাচটি
দেখার পর বা এই ধরনের ব্যাটিং ডিসপ্লে, এই ধরনের ব্যাটিং পারফরমেন্স দেখার পর আপনাদের এই ধরনের একটা অনুভূতি হওয়ার কথা। দেখেন পাকিস্তান যে খুব ভালো খেলছিল রিসেন্ট পাস্টে, ব্যাপারটা তাও বলা যাবে না। পাকিস্তান কন্টিনিউয়াসলি বাজে পারফরমেন্স করছে, কন্টিনিউয়াসলি তারা স্পেশালি ব্যাটিং ডিপার্টমেন্টে, যদিও রিজওয়ান, বাবর তারা যথেষ্ট ভালো খেলছিলেন, তারপরও ব্যাটিং ডিপার্টমেন্ট এবং তার পাশাপাশি বোলিং ডিপার্টমেন্ট, পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট যতটা আসলে হাইপওয়ালা, আমি বলতে চাই যে পরিমাণ আসলে তাদের হাইপ রয়েছে এখানে, শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে উনি লিড করেন নরমালি হচ্ছে বোলিং ডিপার্টমেন্টটাকে। তো তার সাথে সাথে যারা রয়েছেন তারা সবগুলা বিগ নেমস, কিন্তু তারা আসলে খুব বেশি তাদের বোলিং লাইন আপে যে খুব যে একটা ইম্প্যাক্ট সেই জিনিসটা জেনারেট করতে পারছিলেন না রিসেন্ট পাস্টে। স্পেশালি আমরা যদি ইয়ের কথা বলি, চ্যাম্পিয়ন্স ট্রফির কথাটা বলি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পারফরমেন্স খুবই হতাশাজনক ছিল। তারা ছিল হোস্ট টিম, তারপরও তারা খুবই বাজে পারফরমেন্স করেছে। যদিও আসলে একটি ম্যাচ হয়নি বাংলাদেশ ভার্সেস পাকিস্তানে, তাদের গ্রুপ ম্যাচের, তাদের গ্রুপ পর্ব থেকে তাদের ফিরে যেতে হয়েছে পাকিস্তানকে এবং বাংলাদেশকেও। পাকিস্তানকে আসলে গ্রুপ পর্ব থেকে ফিরে যেতে হয়েছে। এখন এখানে আপনি বলতে পারেন যে ফাইনাল যে দুই টিম খেলেছে, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড, তারা দুইজনই ছিলেন আসলে ওই গ্রুপটাতে যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ ছিল। কিন্তু যতই হোক আসলে মাঠটা কিন্তু পাকিস্তানের, তারা হোস্ট হিসেবে ছিল, তাদের থেকে হয়তোবা তারা হয়তো জিততে পারছেন না বা যেটাই হোক, তবে তাদের থেকে আরো বেটার পারফরমেন্স আমরা এক্সপেক্ট করেছিলাম। আরো দুবাইয়ের মাঠে ইন্ডিয়ার সাথে খেলা হয় এবং আমরা জানি যে দুবাইয়ের মাঠগুলো আসলে পাকিস্তানের মাঠই বলা যেতে পারে, কারণ যে সময়টাতে পাকিস্তানে খেলা বন্ধ ছিল পাকিস্তানের মাঠে ইন্টারন্যাশনালি, তো সেই সময়টা পাকিস্তান কিন্তু দুবাইয়ের মাঠেই খেলাধুলা করতো এবং তাদের অনেকটা ঘরের মাঠের মতোই। তো সেই মাঠে ইন্ডিয়ার কাছে হেরেছে এবং তাদের ঘরের মাঠে অ্যাকচুয়ালি ঘরের মাঠে তারা নিউজিল্যান্ডের সাথে হেরেছে। আর বাংলাদেশের সাথে খেলাটা হয়নি, হইলে আসলে বলা যায় না কি হতে পারতো। দুই দুর্বলের লড়াই, দুর্বলের লড়াই আসলে কে জিততো কে কার কি হতো, খুব ইন্টারেস্টিং ম্যাচ হইতো যদি আমরা মিস করে ফেলেছি চ্যাম্পিয়ন্স ট্রফি বৃষ্টির কারণে ভেস্তে যায় ম্যাচটি। তো এই একটা অবস্থার মধ্যে দিয়ে পাকিস্তান যাচ্ছিল বা এখনো যাচ্ছে। তো এই পরিস্থিতিতে পাকিস্তান যে মুভটি নিয়েছে, এটাকে আমি পার্সোনালি স্বাগত জানাই, কারণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন টক শোতে পাকিস্তানের ফরমার ক্রিকেটার ওয়াসিম আকরামকে আমি বলতে শুনেছেন যে এরা তো হারছে, এই টিম যে টিম খেলছে এরা তো হারছে, তো নতুনদের কেন নয়? নতুনরা আসলে ওরাও হারবে, ওরাও মিস করবে, ওরা খুব বেশি ভুল করবে, কিন্তু একটা জিনিস কি হবে যে ওদের হাতে সময় আছে, ওদের হাতে প্রপার সময়টা থাকবে, তারা তাদের এই ভুলগুলোকে শুধরে তারা ধীরে ধীরে একটা ভালো টিম হয়ে ওঠার পথে এগিয়ে যেতে পারবে। তো তিনি নতুনদের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন, নতুনদের আরো ফ্লোরিশ করার জায়গাটা দেওয়ার কথা বলেছিলেন। আমি জানি না পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেটের কি অবস্থা, যেমন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের এমন অবস্থা যে বাংলাদেশের ডোমেস্টিক পাইপলাইনে যে প্লেয়ার গুলা থাকে তারা প্রপার ম্যাচ খেলারই সুযোগ পান না, যে তারা নিজেদের সেই টেকনিক্যাল জায়গাগুলোকে একটু শুধরে নেবেন, এই সুযোগটা তাদের আসলে খুব বেশি থাকে না। পাকিস্তানের যদি এই অবস্থায় হয়ে থাকে তাহলে আসলে দেখা যাচ্ছে তাদের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেই তাদের সেই ভুল ভ্রান্তি গুলোকে শুধরানোর চেষ্টা করতে হবে, যদি আসলে ডোমেস্টিক খুব বেশি ভালো না থাকে। তো এই কারণে আমার কাছে মনে হয় যে তারা যে মুভটা নিয়েছেন যে জুনিয়র প্লেয়ার, কিছু নতুন মুখগুলোকে আরেকটা নতুন শুরু, কিছু প্লেয়ার আছেন যারা অবশ্যই পরীক্ষিত, যেমন মোহাম্মদ রিজওয়ান আছেন, তিনি পরীক্ষিত, বাবর আজম আছেন পরীক্ষিত ব্যাটিং লাইন আপে, আরো কিছু প্লেয়ার রয়েছেন যারা পরীক্ষিত, যারা ব্যাটিং লাইন আপে সবসময় পারফর্ম করে থাকেন বা করতে পছন্দ করেন, ফখর জামান আছেন। তো তার পাশাপাশি যদি নতুন কিছু প্লেয়ার, যারা ইমার্জিং কিছু নতুন প্লেয়ারকে যদি ইনক্লুড করা যায় সেই টিমটাতে, সেই বাছাইয়ের কাজটা করছেন, তো আমি এই কাজটাকে সাধুবাদ জানাই, এই টিমটাকে সাধুবাদ জানাই। তারা ভুল করছেন, তারা খুব সিলি উইকেটস দিচ্ছেন, তারা খুব ইজিলি ম্যাচটাকে ধরতেই পারছেন না, ধরার আগেই হেরে বসে থাকছেন। তো এটা হচ্ছে পাকিস্তানের সাথে, কিন্তু আসলে এটাকে আমি শুরুর
মুহূর্ত হিসেবে দেখতে চাই যে হ্যাঁ শুরুর দিকে তারা ভুল করছেন, কিন্তু এই টিমটা ভবিষ্যতে গিয়ে ভালো করবে, এই এই প্রত্যাশা আমি রাখি। এবং আমার কাছে মনে হয় যে তারা যদি সঠিক পথে নিজেদের এই এই জার্নিটাকে ক্যারি করেন, আমার মনে হয় যে তারা অবশ্যই ভালো করবেন। এবং বাংলাদেশেরও এখান থেকে কিছুটা বোঝা উচিত যে বাংলাদেশি যে পাইপলাইনে যে প্লেয়ার গুলো আছেন, হ্যাঁ তারা এখন খারাপ খেলবেন, কিন্তু তাদেরকে যে সামনে জিম্বাবুয়ে আসছে, তাদেরকে এই সুযোগগুলো দেওয়া উচিত যেন তারা কি বলবো আমি এই জায়গাটাকে, যেহেতু আমাদের ডোমেস্টিকটা খারাপ, আমাদের ডোমেস্টিকে খুব বেশি ম্যাচ খেলা হয় না, হ্যাঁ, যার কারণে আমরা ওই টেকনিক্যাল জায়গাগুলোকে আমরা ইমপ্রুভ করতে পারি না। তো তাদেরও কিছুটা সুযোগ দেওয়া উচিত। বড় টুর্নামেন্টের আগে এই যে সময়টা যাবে, এই সময়টাতে আসলে তাদেরকে একটু ঝালিয়ে নেওয়া উচিত, তার মধ্যে থেকে কিছু প্লেয়ার হয়তো বেরিয়ে আসবে এবং তারা পরবর্তীতে তাদের টিমকে, আমাদের দেশকে সার্ভ করবে। তো আমি পাকিস্তানকে পার্সোনালি যেই দশাই হোক না কেন, এই দশাটাকে আমি ভালোভাবে দেখছি এবং পজিটিভলি দেখছি যে তারা একটা প্রসেসের মধ্যে আছেন, এবং এই প্রসেসটা যদি তারা ঠিকঠাক ভাবে ফুলফিল করতে পারেন, আমার মনে হয় যে একটি ভালো টিম আমরা পাকিস্তানের আবারও দেখতে পারবো। তাদের ইতিহাস রয়েছে ক্রিকেটে, তাদের খুব ভালো ইতিহাস রয়েছে, তারা ওয়ার্ল্ড কাপ জয়ী টিম, তাদের এমন প্লেয়াররা বেঁচে রয়েছেন যারা আসলে পাকিস্তানের এই টিমটাকে সাজেশন দিয়ে হোক বা যেভাবেই হোক তারা একটা ভালো পর্যায়ে আবারও নিয়ে যেতে পারবেন। এবং পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট, বোর্ড এই বিষয়গুলোকে মাথায় রাখবে বলে আমি বিশ্বাস করি, এবং তাদের এই নতুন মুভকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন সবাই।